পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে ৪ঠা মে। সেখানে বিজেপির জয়ের একটা পূর্বাভাস ছিল, কিন্তু এভাবে ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে সেটা হয়তো অনেকেই ভাবেননি। তারপর থেকে এই পরিস্থিতি একটু একটু করে উত্তেজনার দিকে যাচ্ছিল। এর মধ্যে গতকাল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথকে গুলি করে হত্যা করা হয়েছে। স্বভাবতই আশঙ্কা দেখা দিয়েছে পশ্চিমবঙ্গের ওভারঅল পরিস্থিতি কোন দিকে, একটি সাম্প্রদায়িক দাঙ্গার দিকে কি এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ। এছাড়াও মমতা ব্যানার্জি সম্পর্কে চমকপ্রদ কিছু তথ্য আমার হাতে এসেছে। আজ এগুলো নিয়ে আলোচনা করব, শেষ পর্যন্ত সাথে থাকবে। আসসালামু আলাইকুম এবং আদাব। আজ অনেকদিন পরে আমার সেই কূটনৈতিক সূত্র, আমি আগেই বলেছিলাম, যারা আমার শো নিয়মিত দেখেন তারা জানেন যে আমেরিকার একজন প্রাক্তন কূটনীতিকের সাথে আমার একটি যোগাযোগ আছে একটি সূত্রের মাধ্যমে। তো তিনি অনেকদিন পরে যোগাযোগ করেছিলেন এবং আমি বেশ কিছু তথ্য পেয়েছি। এর তথ্যের প্রথমেই একটু বলে নিই, এই যে তৃণমূল কংগ্রেসের যিনি প্রধান মমতা ব্যানার্জি 3বারের মুখ্যমন্ত্রী এবং তার আগে তিনি একসময় কংগ্রেসের রাজনীতি করতেন, জাতীয় যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেস করেন এবং তৃণমূল কংগ্রেস করে আলটিমেটলি তিনি পশ্চিমবঙ্গের তিনবারের নির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু কে এই মমতা ব্যানার্জি, যাকে আমাদের ঘরের মেয়ে বলেই মনে হয়, যাকে সবাই দিদি বলেই ডাকে, কিন্তু আমার সূত্র নিশ্চিত করলো এই মমতা ব্যানার্জি তিনি দীর্ঘদিন ধরে ডিপ স্টেটের এজেন্ট হিসেবে কাজ করছেন। তিনি ডিপ স্টেটের এজেন্ট হিসেবে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস করেছেন। তিনি একসময় বিজেপির কাছে গিয়েছেন কংগ্রেসকে দুর্বল করতে। আবার তিনি পশ্চিমবঙ্গে ডিপ স্টেটের এজেন্ট হিসেবেই রাজনীতি করেছেন এবং এর বিনিময়ে তিনি প্রচুর নানা রকমের সহায়তা পেয়েছেন। ইট ইনক্লুডস যে অর্থনৈতিক সহায়তা তিনি পেয়েছেন, বিভিন্ন ধরনের ফান্ড পেয়েছেন। এবং বাংলাদেশের যদি 2024 সালের জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানের কথা আপনারা একটু মনে করে দেখেন, সেই সময় পশ্চিমবঙ্গের অনেকের ভূমিকা কি ছিল এবং পশ্চিমবঙ্গ সেই সময় এই আন্দোলনকারীদের একটা নিরাপদ আশ্রয় ছিল। এমনকি রংপুরের আবু সাইদ, সেই শিবির ক্যাডার আবু সাইদ যখন খুন হলেন, তাদের এই খুনটা নিয়ে বিতর্ক আছে এবং আমরা অনেকেই বিশ্বাস করি যে তাকে হত্যা করেছে তার দলের লোক এবং তাকে অনেক দেরিতে হাসপাতালে নেওয়া হয়েছে। যাই হোক, এই আবু সাইদের মৃত্যুর পরে তার একটি স্কেচ এঁকেছিল, তিনিও কলকাতার শিল্পী। সুতরাং কলকাতার বিশেষ করে তৃণমূল কংগ্রেসের তার চেয়েও স্পেশালি বলতে গেলে এই মমতা ব্যানার্জির একটি যোগাযোগ ছিল এবং তিনি বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠীর সাথে যোগাযোগ পরোক্ষভাবে রক্ষা করতেন। তিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভোট ব্যাংকে ধর্মের কার্ড খেলতেন এবং মুসলিম ভোটের উপরে নির্ভরশীল ছিলেন। কিন্তু এই নির্বাচনে দেখা গেছে যে মুসলিম ভোট ভাগ হয়ে গেছে। তারই দলের অন্যতম বিধায়ক হুমায়ুন কবির, যিনি একসময় পুলিশ অফিসার ছিলেন, তিনি নতুন দল করলেন এবার আম জনতা উন্নয়ন পার্টি এবং তিনি একাই মুর্শিদাবাদের 2টি আসনে জয়লাভ করেছেন। এই হুমায়ুন কবিরের কারণে অন্তত 10টি আসন তৃণমূল কংগ্রেস হারিয়েছে। সুতরাং একদিকে এই মমতা ব্যানার্জির ডিপ স্টেট কানেকশন, আর একদিকে বিজেপি অনেকদিন ধরে এই রাজ্যে ক্ষমতার দখলের লড়াইয়ে তারা আছে, কিন্তু এইবার তারা বেশ আটসাত বেঁধেই নেমেছিল এবং তারা দেখেছে যে মমতা ব্যানার্জির সমগ্র নির্বাচনী বিজয়ে কোন কোন জায়গায় ছিদ্র আছে, পিটফল আছে, সেইগুলো তারা আইডেন্টিফাই করেছে। যেমন ভোটার লিস্ট, মমতা ব্যানার্জির ভোটার লিস্টে কিন্তু বেশ ধরেন 10 to 20% ভোটার থাকতেন যারা এক্সিস্ট করেন না, হয়তো মারা গেছে বা হয়তো চলে গেছে ভারত ছেড়ে বা নানা কারণে। তিনি এরকম 20-30% বলা যায় যে ভোটার তার ভোটার লিস্টে থাকতে হবে। এই 20-30% ভোট তৃণমূল সবসময় নিজের বাক্সে যাতে যায় সেটা ইনশিওর করত। তো এইবার এই ভোটার লিস্ট শুদ্ধিকরণের প্রকল্প তারা নিয়েছে। প্রতিবার সীমান্ত এলাকা থেকে লোকজন, ওপারের লোকজন
পশ্চিমবঙ্গে এসে ওই যে 20-30% ভোট কাস্ট করে, সে এটা করে। একটা বড় রকমের ফান্ডিং তিনি বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠীর কাছ থেকেও পেয়ে থাকেন। এবার এই বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠীর ফান্ডিংটা বিজেপি আটকে দিয়েছিল। এই হুমায়ুন কবিরকে মাঠে নামিয়েছে তৃণমূল কংগ্রেসকে ভাঙার জন্য এবং তাদের ভোট ব্যাংকে হাত বসাবার জন্য। সেটাও ধারণা করা হয় যে বিজেপিরই একটা চাল। বিজেপি একদম কেন্দ্র থেকে মাননীয় প্রধানমন্ত্রী মোদি এবং অমিত শাহ দুজনই একদম পশ্চিমবঙ্গে জয়ের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করেছে এবং এর মধ্য দিয়ে তারা বাংলা, বিহার, উড়িষ্যা 3টা রাজ্যেই কিন্তু ক্ষমতা দখল করল। যাই হোক, নির্বাচনী ফলাফল 4 তারিখে পাওয়া গেল। সবাই এক্সিট পোল বা বলেছিল এবার বিজেপি ক্ষমতা আসবে, কিন্তু বিজেপিও হয়তো সম্ভবত ভাবেনি যে এরকম ভূমিধস বিজয় হবে, একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টরি, সেটি প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছে। কিন্তু তারপরে পরিস্থিতি কিন্তু জটিল করেছে মমতা ব্যানার্জি নিজেই। তিনি বলেছেন তিনি পদত্যাগ করবেন না, অথচ ভারতের রাজনীতিতে, দীর্ঘ ঐতিহ্যবাহী গণতান্ত্রিক রাজনীতিতে সাধারণত নির্বাচনী ফলাফল মেনে দিয়ে পরাজিত মুখ্যমন্ত্রী গভর্নরের সাথে দেখা করে পদত্যাগ করেন, কিন্তু তিনি এবার করবেন না। কিন্তু ভারতীয় আইন অনুযায়ী আজকে 7ই মে এই বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাবে। তারপরে পরবর্তীতে বিএনপির যারা নবনির্বাচিত বিধায়ক তারা সরকার গঠন করবে। কিন্তু এই যে মমতার একঘেয়েমি এবং বেশ কিছু জায়গা থেকে খবর আসছে যে মারামারির খবর আসছে, এর মধ্যেই গতকাল শুভেন্দুর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ, তিনি গাড়িতে ছিলেন, দুই পাশ থেকে কিছু দুর্বৃত্ত এসে দুই পাশ থেকে গুলি করে এবং ড্রাইভারও গুলিবিদ্ধ হয় এবং চন্দ্রনাথ মৃত্যুবরণ করেছেন। কারা এই কাণ্ডটি ঘটালো সেটি নিয়েও কিন্তু এখন আলোচনা হচ্ছে। তদন্ত হবে, নিশ্চয়ই খুনি ডিটেক্টেড হবে, কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই হত্যার মধ্য দিয়েও কিন্তু পরিস্থিতি একটু উস্কে দেওয়া হলো। আমি যে বলছিলাম যে ডিপ স্টেটের এজেন্ট হিসেবে মমতা ব্যানার্জি দীর্ঘদিন রাজনীতি করছেন। যদি ভুল খবর না পেয়ে থাকি, একটা আশঙ্কার কথা আমাকে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য ডিপ স্টেট আপ্রাণ চেষ্টা করবে। সুতরাং পশ্চিমবঙ্গের রাজনীতিতে যারা আছেন, নীতি নির্ধারক যারা আছেন, তাদের এই মুহূর্তে এই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারণ এই বিদেশি ডিপ স্টেট, এই বিদেশি শক্তি, তারা পশ্চিমবঙ্গের পরিস্থিতি উত্তপ্ত করতে এবং একটি দাঙ্গা বাঁধানোর জন্য নানামুখী ষড়যন্ত্র করছে এবং তারই অংশ হিসেবে চন্দ্রনাথ, তাকে হত্যা করা হলো এবং আগামীতে এটাকে ধর্মীয় রূপেও নেওয়া যেতে পারে, হিন্দু মুসলমান দাঙ্গা অথবা বিজেপি তৃণমূলের দাঙ্গা। যাই হোক, পশ্চিমবঙ্গ কিন্তু এই মুহূর্তে এই থ্রেটের মধ্যে আছে। যেটা উদ্বেগের বিষয় যে এই যে পশ্চিমবঙ্গের একটা দাঙ্গা বাঁধানোর যে ষড়যন্ত্র চলছে, এর সাথে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার মৌলবাদী গোষ্ঠীটিও জড়িত। সুতরাং এখন ভারতকেই এ ব্যাপারে তদন্ত করতে হবে। এই ষড়যন্ত্র যদি আসলেই হয়ে থাকে, সেটি কিভাবে ব্যর্থ করে দেওয়া যায় সেটি তাদের ব্যাপার। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।